তো তোমাদের যেটা করতে হবে, আগে এই অংশটা পড়ো, প্রশ্নটা পড়ো। হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্স? নবায়নযোগ্য শক্তি বলতে তুমি কি বোঝো? তাহলে আমরা ওই যে লাইনটা পড়ছিলাম এর আগের প্রশ্ন সলভ করতে যাই। দেখো, তুমি যখন উপরের প্রশ্নগুলো সলভ করবে, নিচের প্রশ্নের বেশিরভাগ উত্তরগুলো তোমাদের কিন্তু আগে থেকে একটা ধারণা থাকবে যে এই জায়গাটায় আছে, খুব বেশি খোঁজা লাগবে না। তো রিনিউয়েবল এনার্জি সোর্স সম্পর্কে এখান থেকে বলা শুরু হয়েছে, তার আগে সব নন রিনিউয়েবল সোর্স নিয়ে আলোচনা করা হয়েছিল। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেখো, renewable energy source such as wind and solar energy are constantly and naturally replenished and it never run out. Most renewable energy source energy comes either directly or indirectly from the সানলাইট। এখানে কিছু কথা রিনিউয়েবল এনার্জি সম্পর্কে বলা হয়েছে। উপরে আর কিছু বলা আছে কিনা সেটা আমরা দেখতে পারি। এখানে বলা আছে দেয়ার আর টু মেজর টাইপস অফ এনার্জি সোর্স, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল। হাইড্রোকার্বন অর ফসিয়াল ফুয়েলস আর নন রিনিউয়েবল এনার্জি সোর্স। রিলায়েন্স অন দেম, এটা কি হয়, মারাত্মক সমস্যা তৈরি হয়, এটা ধীরে ধীরে শেষ হয়ে যায়, এর সম্পর্কে বলা হচ্ছে। তার মানে এখানে রিনিউয়েবল এনার্জি সোর্স সম্পর্কে বলা হয়নি। তাহলে দেখো, যখন বলা হচ্ছে প্রশ্নে, যখন তোমাকে জানতে চাওয়া হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই রিনিউয়েবল এনার্জি সোর্স, তাহলে তুমি আগে এখান থেকে লিখবা রিনিউয়েবল এনার্জি সোর্স ইজ, মানে তোমাকে আগে নিজের মতো করে একটা সংজ্ঞা দিতে হবে। শুধু হুবহু থেকে ওই যে তুমি ইন কন্ট্রাস্ট থেকে, অনেকে যে ভুলটা করে, ইন কন্ট্রাস্ট থেকে ওই একটা লাইন তুলে দিয়ে চলে আসে, যে কারণে তারা পরীক্ষায় মার্ক কম পায় এবং স্যাররা সেখান থেকে মার্ক দিতে চায় না। কিন্তু তুমি যদি একটু বুদ্ধি খাটিয়ে ওই কথাগুলাই লেখো, তাহলে তুমি এখানে ফুল মার্কস পেতে পারো। তো যেভাবে করতে হবে কি, আগে প্রশ্নের অংশটা বলতে হবে যে রিনিউয়েবল এনার্জি সোর্স, মানে নবায়নযোগ্য শক্তির উৎস, মিনস রিনিউয়েবল এনার্জি সোর্স মিন, এর অর্থ হচ্ছে সাস এনার্জি, মানে এমন ধরনের শক্তি হুইচ নেভার রান আউট। এই কথাটা আমরা এখানে পড়লাম যে রিনিউয়েবল এনার্জি সোর্স কি হয়, কখনো ফুরিয়ে যায় না। আমরা এখানে বলতে পারি কি, হুইচ নেভার, মানে যা নেভার রান আউট। এই যেখানে বলা আছে ইট নেভার রান আউট, আমরা বললাম কি হুইচ নেভার রান আউট অ্যান্ড ন্যাচারালি রিপ্লেনিশড, এবং প্রাকৃতিকভাবেই কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। তারপরে আমরা এখান থেকে এই উদাহরণগুলো দিয়ে দিলাম, সাচ অ্যাজ ওয়াইন্ড, সোলার এনার্জি এক্সেট্রা, মানে বাতাস, সৌরশক্তি, এগুলো হচ্ছে কি দ্য এক্সাম্পল অফ রিনিউয়েবল এনার্জি সোর্স। এভাবে যদি তুমি প্রশ্নের উত্তরটা লেখো, তাহলে যে কোনো স্যার তোমাকে ইনশাল্লাহ ফুল মার্কস দিবে। তো এরপরে আসি আমরা, যেমন 2 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট আর দ্য প্রবলেম উইথ নন রিনিউয়েবল এনার্জি সোর্স? তাহলে এই নন রিনিউয়েবল এনার্জি সোর্সের সাথে আসলে সমস্যা কি রয়েছে? দেখো, এই প্যাসেজের একদম প্রথম অংশেই এই কথাগুলোই বলা হচ্ছে যে যখন আমরা নন রিনিউয়েবল এনার্জি সোর্স ব্যবহার করি, যেমন এই যে হাইড্রোকার্বন আর ফসিয়াল ফুয়েলস আর নন রিনিউয়েবল এনার্জি সোর্স অফ এনার্জি, এটা কি হয়, এর উপরে নির্ভর করলে প্রথমত আমাদের অনেক বড় সমস্যায় পড়তে হয়। তো প্রবলেমগুলো কি কি রয়েছে এখানে বলা হচ্ছে, ফসিয়াল ফুয়েল সাচ এজ অয়েল, কয়েল, গ্যাস এক্সেট্রার হচ্ছে, প্রথম হচ্ছে এটা কি একটা নির্দিষ্ট পরিমাণ শক্তির উৎস, এবং এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, দ্য ওয়ার্ল্ড ইভেনচুয়ালি উইল রান আউট অফ দেম, একসময় কি বিশ্ব থেকে এগুলো একদমই শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত যে বলা হচ্ছে, দে উইল বিকাম টু এক্সপেন্সিভ, এর ফলাফলস্বরূপ কি হবে, এগুলো অনেক দামি হয়ে যাবে, ব্যয়বহুল হয়ে যাবে, যেটা ইতোমধ্যে হয়ে গেছে। এরপরে বলা হচ্ছে টু ড্যামেজিং ফর আওয়ার এনভায়রনমেন্ট, এটা আরেকটা সমস্যা, টু রিপেয়ার। এছাড়াও আরও সমস্যার কথা বলা হয়েছে, থার্ডলি ফসিয়াল ফুয়েলস হ্যাভ ডিরেক্টলি পলিউটিং ইম্প্যাক্টস অন দ্য আর্থ এনভায়রনমেন্ট। তাহলে এই যে এতগুলো সমস্যার কথা বলা হয়েছে নন রিনিউয়েবল এনার্জি সোর্সের, তাহলে আমরা সিম্পলি এই প্রশ্নটার উত্তরে এভাবে বলতে পারি যে দেয়ার আর ম্যানি ব্যাড ইফেক্ট অফ নন রিনিউয়েবল এনার্জি সোর্স। ফার্স্ট অফ অল, ইট উইল রান আউট, ইট উইল কী হয়ে যাবে, ইট উইল রান আউট, এটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে, বা আমরা বলতে পারি অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, মানে তুমি হুবহু এই কথা না তুলে তুমি এই কথাগুলাই, মূল পয়েন্টটাই বলবা, কিন্তু একটু তোমার মতো করে, যে অ্যাজ এ রেজাল্ট, এর ফলে কী হবে, ইট উইল বিকাম টু এক্সপেন্সিভ, এটা কি হবে, অনেক ব্যয়বহুল হয়ে যাবে। নট অনলি দ্যাট, শুধু তাই নয়, ইট হ্যাজ দ্য ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস, ইট হ্যাজ মানে এর কি রয়েছে, ডিরেক্ট পলিউটিং ইম্প্যাক্টস, অর্থাৎ এই জায়গা থেকে
যে এর আছে হচ্ছে সরাসরি যে দূষণ করার যে উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো কি রয়েছে এর মধ্যে রয়েছে। তাহলে এই যে ওই অংশটুকু পড়বা যে ওই কথাটুকু কতটুকু বলা হয়েছে এবং সেই কথাগুলো একটু নিজের মতো করে। আর এই নিজের মতো করে ইংলিশগুলো কীভাবে লিখতে হয় যেগুলো তোমাদের বেসিক কোর্সে শেখানো হয়েছিল, বলছিলাম যে বেসিক কোর্সটা ভালোভাবে করলেই তোমরা এই অংশগুলা বা পরবর্তী যে কোনো ভিডিওর উপরে বেসিক কোর্সের এই প্রভাবটা থাকবে। তো তোমরা যারা সেটা মিস করছো অবশ্যই দেখে নেবে। তো আজকে এই পর্যন্তই আমরা দেখলাম তোমরা এই যে 1 নাম্বার এবং 2 নম্বর এভাবে একটু প্র্যাকটিস করো। কোনো কিছু আসলে মুখস্থ না, একটু লেখার সিস্টেমগুলো বুঝতে হবে। আমরা শুধু শব্দ শিখবো এবং শব্দের ব্যবহার শিখবো, এছাড়া বাদবাকিগুলো নিজেদের মতো করে লেখার চেষ্টা করব। তো এর পরবর্তী লিসনে আমরা কোশ্চেন নং 3 এবং 4 কীভাবে লেখা যায়, সহজে আয়ত্ত করা যায় সেই বিষয়টা দেখানোর চেষ্টা করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।